গল্পটি শুরু হয় র্যামন নামের এক ব্যক্তিকে দিয়ে, এক অত্যন্ত অলস ছেলের পক্ষ থেকে, যে বর্তমানে মাছ ধরছে। কিছু করার মেজাজে হ্রদের তীরে আসা। শনিবার র্যামন স্কুলে নেশা করছিল। তাকে অপমান করা হয়েছে, আর এখন সে সবাইকে দোষ দিচ্ছে। আমি অদ্ভুত ধরনের মাছ ধরে সেগুলো সবাইকে দেখাতে চেয়েছিলাম যে সে পুরোপুরি অকেজো নয়। যখন সে হ্রদের কাছে এলো, যখন আমি সাইকেলে করে কাছাকাছি পৌঁছালাম, তখন অনেককে দেখলাম। পাখিটা তাকে পথ দেখাতে শুরু করল, যেন তার প্রতি। তুমি আমাকে একটি বিশেষ জায়গায় নিয়ে যেতে চাও, কেবল তখনই। সে একটি বড় ব্যাঙ দেখল, এবং সেটা ধরার জন্য দৌড়ে গেলাম, কিন্তু ব্যাঙটা হ্রদে ঝাঁপ দিল। গিয়েছিলাম জলে কাঁটা চামচটি রেখে সে হ্রদের দিকে গেল। সে তীরে শুয়ে পড়ল এবং উচ্চস্বরে কথা বলতে শুরু করল। আমি ভাবতে শুরু করলাম যে কিছু একটা ঘটা উচিত। জীবনে তোমাকে কিছুই করতে হবে না, এবং সব কিছু তুমি যা চাও তাই পাও। সে অনেক কথা বলে। তার মাছ ধরার বড়শি নিজেই টেনে বের করে একটা অদ্ভুত জিনিসের মধ্যে আটকে গেলাম। সে সরে যাওয়ার চেষ্টা করল, এবং যখন সে লক্ষ্য করল, যখন আমি ভালোভাবে তাকালাম, একটি অদ্ভুত প্রাণী দেখা গেল। র্যামন্ড এখন গাছের আড়ালে লুকায়। তার দিকে আরও কাছে যেতে শুরু করল। সে বুঝতে চেয়েছিল যে এটা কী জিনিস। সে পাথরটা নিজের জিহ্বার দিকে তাকালো। যখন সে ওটা ছুঁড়ল, সে পাথরটা ধরে ফেলল। তারপর সেও কথা বলতে শুরু করল। সে বলল তার নাম বেইলি, এবং বলল যে আমি একটি জাদুকরী লাউ। প্রথমত র্যামন ভয় পেয়ে যায়, কিন্তু তারপর তাকে তার দাদির গল্প বলা হয়, স্মরণ করা হয়। সে প্রায়ই তাকে জাদুর লাউয়ের গল্পটা শোনাত। সে তার মনিবের জীবনের প্রতিটি খুঁটিনাটি বর্ণনা করত। ইচ্ছা পূরণ করতে পারে। ঠিক একটি জিন লাইক। তখন সে বুঝতে পারল যে এই প্রাণীটি তাকে ভর করেছে, কোনো ক্ষতি করবে না। বেলি বলেছেন সে রেমন্ডের প্রতিটি ইচ্ছা পূরণ করতে পারে। রেমন্ড এটা বিশ্বাস করতে পারছিল না। সে বলল, যদি তোমার সত্যিই ক্ষমতা থাকে, তাহলে মাছটা নিজে থেকেই আমার বালতিতে চলে আসা উচিত। রেমন্ড কিছুক্ষণ দেখল, কিন্তু কিছুই ঘটল না। এইসব বাজে কথার জন্য সে ওখান থেকে চলে যেতে শুরু করল, যা করছিল। এরপর বেইলি ব্যাখ্যা করলেন যে প্রথম আপনাকে শর্তটি মেনে নিতে হবে। শর্তটি ছিল যে রেমন্ড তার সম্পর্কে কাউকে কিছু বলে না। আমি তোমাকে বলবো। যদি লোকেরা জানতে পারে, তারা তাকে শক্ত করে জড়িয়ে ধরে তোমার সমস্ত ইচ্ছা জোরপূর্বক পূরণ করা, এটা সম্পন্ন করা শুরু করবে। তার জীবন এটা খুবই অকেজো হবে। রেমন্ড প্রতিশ্রুতি দিয়েছিল সে এটা গোপন রাখবে। এরপরে বেইলি তার জাদু শুরু করে। পুরো হ্রদ মাছটি বাতাসে সাঁতার কাটতে শুরু করল। বেইলি বলেছেন যে সে তার ইচ্ছামতো যে কোনো মাছ বেছে নিতে পারত, এবং তারপর রেমন্ডের তার পছন্দের মাছটি তার বালতিতে রাখুন। গিয়েছিলাম। তারপর সে বলল, যদি আমি কিছু খাবার পেতাম। যাও। এ কথা শুনে বেইলি রেমন্ডকে ফোন করল। আমার সব প্রিয় জিনিসকে জাদুকরি করে তুলেছে সে তার চারপাশে ঘুরতে শুরু করল। রেমন্ড এক এক করে সব কিছুর স্বাদ নিতে শুরু করলাম। রেমন্ড খাবার খাচ্ছে। আমি স্বপ্ন দেখতে শুরু করলাম যে এখন আর কিছুই অবশিষ্ট নেই। করণীয় আজীবন অবসর উপভোগ করা। আমি বেঁচে থাকব। এবার রেমন্ডকে আরেকটু ভালোভাবে বোঝা যাক। গল্পটি অতীতের এক সময়ের কথা বলে। রেমন্ড যখন বিশ্বকে বাঁচানোর স্বপ্ন ছিল, যখন পৃথিবীতে বড় সমস্যা দেখা দেয়, যখন এটি এসে পৌঁছাল, রেমন্ড তার মহাকাশযানে প্রবেশ করল এবং সবাইকে বাঁচানো হয়েছে। কিন্তু তারপর হঠাৎ সে তারটা খুঁজে পেল। ঠাকুমার কণ্ঠস্বর শোনা গেল, এবং তারপর ভাই সাহেব ঘুম থেকে জেগে উঠলম। তার ছোট বোন সোফিও, সে তাকে স্কুলের জন্য ঘুম থেকে উঠতে চিৎকার করে বলছিল, এখন আমাকে করতেই হবে। সোফি মনে করিয়ে দিল যে তাদের বাবা মা বিমানবন্দরে যাচ্ছেন। রেমন্ড অবিলম্বে আমি তার সাথে দেখা করতে ছুটে গেলাম, এবং আমার বাবা মাকে বললাম, খুব ভালো, সাবধানে যেও। মা বললেন, যাওয়ার আগে তোমার সাথে দেখা করি। কিন্তু বাবা শক্তিকে বলেছিলেন যে স্কুলের পরে তোমার দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি বেরিয়ে যান। এরপরে সে স্কুলের উদ্দেশ্যে রওনা দিল, এবং পথে বন্ধুদের সাথে দেখা হল। তারপর সুজি তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি গণিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছ কিনা? তুমি কি এটা করেছ?
এরপর রেমন্ড ভাই সাহেবকে পরীক্ষাটি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। আমার এটা মনে পড়েছিল। এখন সে শুধু এটা নিয়ে ভাবছে। আমি মনে মনে চাইছিলাম, ঈশ্বর না করুন শিক্ষক যেন আমাকে ডাকেন, কিন্তু ক্লাসে শিক্ষক তাকে প্রথমে বলেছিলেন। বোর্ডে ডাকা হল। রেমন্ড সত্যি কথা বলেছিল, ম্যাডাম, আমি প্রস্তুতি নিতে পারিনি। আমি মা বাবাকে সাহায্য করছিলাম, তারা যাচ্ছে, কোথাও ছিলাম, কিন্তু শিক্ষকের কাছে এটা কোনো ব্যাপার না, পড়েনি। পুরো ক্লাসের সামনে সে রেমন্ডকে শাস্তি দেওয়া হলো, যাতে সব বাচ্চারা বুঝতে পারে এসো পড়াশোনা না করে এলে কী ফল হয়। সেটা প্রথমবার ছিল না। রেমন্ড প্রায়শই সে পড়াশোনাকে অবহেলা করত, সেই কারণেই তার নম্বরও কম ছিল। ক্লাস বোর্ড, কিন্তু তবুও তার নামের সামনে কেবল একটি তারকা ছিল। এটা ঘটেছিল, কিন্তু রেমন্ড খুশি ছিল যে চলো একটা, আমার কাছে তারকাটি আছে। সে বেশিরভাগ সময় আমি আজে বাজে স্বপ্ন দেখে সময় কাটাতাম। তার আছে বন্ধুদের বিজ্ঞান প্রকল্পের জন্য তৈরি করা রকেটটির নকশা দেখানো হলো, কিন্তু জন তাকে উপহাস করে বলল যে এমন রকেট তৈরি করা খুব কঠিন। এটা শুনে রেমন্ড দুঃখ পেয়ে সেখান থেকে চলে গেল। হোম পৌঁছে সে শুনল যে দিদিমা সোফির একটি সেই জাদুকরি ঘিয়ের গল্প বলা হচ্ছে, যা সবার ইচ্ছাটা পূরণ করতে পারে। রেমন্ড এটা করেছিল। আমি জানি না গল্পটা কতবার শুনেছিলাম, সুতরাং সে তা উপেক্ষা করে নিজের ঘরে চলে গিয়েছিলাম। সে এক জায়গায় বসে বাড়ির কাজ করার চেষ্টা করত। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু বারবার ঘুমিয়ে পড়ছিলাম। আসত। তারপর তিনি সেই একই নিবন্ধে মাছ ধরতে গেলেন। গল্পের শুরু যেখানে, সেখানে ফিরে যাওয়া যাক। ছিল, আচ্ছা, বেইলির খাবারটা জাদুকরি। রাতের খাবারের পর রেমন্ড আকাশের দিকে তাকাল। সে বলল, আরে, আমি তো সবসময় উড়তে চেয়েছি। ছিল, এ কথা শুনে বেইলি দ্রুত একটু বলল, চলে গেল এবং জাদুকরিভাবে একটি বিমান তৈরি করল, এবং বলা হল, প্রভু এতে বসুন। বেইলি পাইলট পরিচালনা করেছিলেন। আসনে বসে বিমানটি চালান এবং আকাশ থেকে তা নামিয়ে নিন। রেমন্ড তার শহরের দৃশ্য দেখে খুব খুশি হয়েছিল। ঘটেছে, সে আকাশে পাখিদের সাথে ওড়ে। ছিল, রেমন্ডের স্বপ্নজগৎ বাস্তবে পরিণত হয়। আমি বদলাতে শুরু করলাম। সে বেইলিকে বলেছিল যে আমাকে স্কুলে নিয়ে যাও যাতে আমি আমার বন্ধুদের দেখতে পারি। আমি তোমাকে আমার ধরা মাছগুলো দেখাতে পারি। স্কুল। সেখানে পৌঁছে সে শাহ ও দানকে মাছগুলো দেখাল। উভয়েই খুব মুগ্ধ হয়েছিলেন। সে মাছ ধরল। সে এটা অধ্যাপক লুকেও দেখিয়েছিল এবং তারপর বাড়ি নিয়ে এসেছিল। এটা অ্যাকোয়ারিয়ামে রাখা হয়েছে। বাড়িতে সে বেলি থেকে এসেছে। আমরা যখন কথা বলছিলাম, সোফি ঘরে ঢুকল। সে জিজ্ঞাসা করল সে কার সাথে কথা বলছিল। রেমন্ড তৎক্ষণাৎ এই অজুহাত দিল যে তুমি তো জানোই আমি একটু অদ্ভুত প্রকৃতির মানুষ। নিজে থেকে আমি কথা বলছিলাম, কিন্তু সোফি রাজি হয়নি এবং সে ঢরের মধ্যে সেই প্রাণীটিকে খুঁজতে শুরু করল। সোফি খাটের নিচে ঢুকে বেইলিকে ধরার চেষ্টা করছে। চেষ্টা চালিয়ে গেলাম। বেইলিও পালিয়ে যাচ্ছিল। সোফি তার দিকে ছুটে গেল এবং সে ভাবল বেইলি সেটা ধরেছিল, কিন্তু এটা দিদিমার একটি পা ছিল। এরপর দিদিমা তাকে বিছানা থেকে নামিয়ে নিলেন এবং পড়ার জন্য সেটা আমার সাথে নিয়ে গেলাম। এটা তোমার ভাইকে দাও। তার প্রস্থানের পর রেমন্ড, বেইলিকে খুঁজুন। কম্বলের নিচে উপুর হয়ে ঘুমানো ছিল। যাই হোক, পরের দিন সকালে রেমন্ড লাইব্রেরিতে গেল এবং হানার কাছ থেকে একটি বই নেওয়ার চেষ্টা করল, কিন্তু হ্যানা বলল সে বইটা খুঁজে পাচ্ছে না। হয়তো কারণ সে ফ্রেডকে পছন্দ করে। তিনি আগেই বইটি সংরক্ষণ করে রেখেছিলেন। রেমন্ড হানাকে বলল, দোস্ত, ওই বইটা, এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। একটি জীববিজ্ঞান পরীক্ষা আছে, আমাদের সেটার জন্য প্রস্তুতি নিতে হবে। আবার অন্যথায় তুমি শাস্তি পাবে। কিন্তু হান্না দিতে রাজি হয়নি, অস্বীকার করলেন। এই কথা শুনে রেমন্ড খুব মর্মাহত হয়েছিল। আমি বিরক্ত হয়েছিলাম। তখন বেইলি সাহায্য করার প্রস্তাব দিল। সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার জাদুকরী শক্তি দিয়ে সে বইটি সরাসরি রেয়ের ব্যাগে পৌঁছে দেওয়া হয়েছিল। যখন রেমন্ড দেখল যে বইটি তার ব্যাগে ছিল, যখন সে এলো, সে ভয় পেয়ে গেল। সে ভয় পেয়েছিল যদি কেউ জানতে পারে যে এই বইটি তার, সে পাস করলে তাকে শাস্তি দেওয়া হতে পারে। যখন হঠাৎ করে সে পেছন থেকে তার দিকে এগিয়ে আসায় রেমন্ড ভয় পেয়ে গেল। সে তাকে দাবা খেলার জন্য আমন্ত্রণ জানালেন। রেমন্ড, বললাম যে আমাকে প্রথমে একটি জরুরি কাজ করতে হবে। সে লাইব্রেরি থেকে বইটি লুকিয়ে বের করে আনল
এবং বেইলিকে তা উড়িয়ে দিতে বলল। এটা ফেরত পাঠান। এরপর সে শানের সাথে দাবা খেলতে শুরু করল। রেমন দাবা খেলতে খেলতে রসিকতা করল। আমি বললাম, বৎস, আমি তোমাকে পরাজিত করব। তোমার রাজা, রানী, আমি সবকিছু খেয়ে নেব। এই আমার হাতিটা দেখো। কিন্তু বেইলি মনে করত সেই প্রকৃতির রাজা ও রানী। সে সবকিছু খেতে চায় এবং তার ইচ্ছা পূরণ হয়। করেছি। হঠাৎ রেমন্ডের চেজের জন্য সত্যিই খুব খারাপ লাগল। সবগুলো টুকরো গিলে ফেলেছি। এখন সে সাথে সাথে বেরিয়ে গেল, যাতে সে সেগুলো সরাতে পারে। এই সময়ে আমি বাতাসে একটি বিজ্ঞানের বই উড়তে দেখলাম। হয় সে তাকে ধরার জন্য তার পিছনে দৌড়ালো, কিন্তু ধরতে পারলাম না। তারপর বেইলি উড়োজাহাজটি চালালেন। টুপিটি ব্যবহার করা হয়েছিল যাতে বইয়ের পিছু ধাওয়া করা যায়। এটা করতে পারব, কিন্তু দুটোই সরাসরি ফিটনেস রুমের ভেতরে। সুইমিং পুলে পড়ে গিয়েছিলাম। যখন রেমন্ড সেখানে ছিল, সেখানে পৌঁছে সে কিছু না ভেবেই পানিতে ঝাঁপ দিল এবং বইটির পিছু ধাওয়া করে সেটিকে ধরে ফেলল, নিয়ে নিল। কোচ লক্ষ্য করলেন যে রেমন্ড খুব দ্রুত সাঁতার কাটছিল। একসময় ছিল, তার গতি দেখে তিনি খুব মুগ্ধ হয়েছিলেন। তিনি রেমন্ডকে সাঁতার শিখিয়েছিলেন। দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কারণ দলে একটি পদ খালি ছিল এবং কয়েক সপ্তাহ পর একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। রেমন্ড তৎক্ষণাৎ হ্যাঁ বলে দিল। করেছি। টয়লেটের কাছে কাপড় শুকানোর জন্য অপেক্ষা করা হচ্ছে। এই কাজ করতে করতে রেমন্ড ভাবতে শুরু করল যে তার দলটি কি সাঁতার চ্যাম্পিয়নশিপ জিতবে। পেট সঙ্গে সঙ্গে বলল যে যতক্ষণ সে তার সাথে আছে রেমন্ড সবসময় জিতবে। রাতে যখন রেমন্ড ঘুমিয়েছিল, বেইলি তার ঘর পরিষ্কার করল। তার নোংরা জামাকাপড়গুলো ঝুড়িতে রাখুন, পরিষ্কার কাপড়গুলো আলমারিতে রেখে স্কুলে গেল। জিনিসপত্রগুলো ঠিকঠাকভাবে সাজানো ছিল, সবকিছু ঠিক আছে। সেটা করার পর বেইলি বিশ্রাম নিতে গেল। পরবর্তী সকালে সে রেমন্ডকে তাড়াতাড়ি জাগিয়ে দিল, যাতে তার স্কুলে যেতে দেরি করা উচিত নয়। যখন ঠাকুমা রেমন্ডকে না জাগিয়েই সকালের নাস্তা খেতে দেখলাম, যদি তাই হয় তবে সে খুব খুশি হয়েছিল। তারা অনুভব করেছিল যে রেমন্ডের অবস্থার উন্নতি হতে শুরু করেছে। রেমন্ড প্রথমবারের জন্য স্কুলে যাওয়ার কোনো তাড়া ছিল না। সেটা দিনটি খুব গরম ছিল, তাই বেইলি অনুভব করলেন কিছু একটা করতেই হবে। তাই তিনি নিজেও সাইকেল চালানো শুরু করল, যাতে রেমন্ড কোনো বাধা ছাড়াই চালাতে পারে। স্কুলে পৌঁছানোর জন্য আমাকে ঘাম ঝরাতে হবে, বেইলির সাহায্যে। ধীরে ধীরে রেমন্ড ক্লাসে ভালো করতে শুরু করল এবং অধ্যাপক লিউও তার অগ্রগতিতে মুগ্ধ। বেশ মুগ্ধ হয়েছিলাম। সে একজন ভালো ছাত্র। এটা তৈরি হতে শুরু করল। পরীক্ষার ভিতরে ধীরে ধীরে সংখ্যাগুলো উন্নত হতে শুরু করেছিল। সাঁতার অনুশীলন। বেইলিও তাকে গোপনে সাহায্য করেছিল। সে রেমন্ডকে পানির নিচ থেকে আরও দ্রুত সাঁতার কাটতে হবে সমর্থন করতাম। যখন রেমন্ড একটি রেকর্ড ভেঙেছিলেন, অনুশীলন শেষ হলেই কোচ নিশ্চিত হন এটি ঘটেনি। তিনি রেমন্ডের অনেক প্রশংসা করলেন। সেই সন্ধ্যায় রাতের খাবারের পর রেমন্ড স্কুলে তার আঁকা একটি রকেটের ছবি দেখলাম, একটি বিজ্ঞান প্রকল্পের জন্য। এটি তৈরি করেছিলাম। তাকে বুঝুন। আমি বুঝতে পারলাম যে জন ঠিকই বলেছিল, সেই রকেট এটা তৈরি করা কঠিন। সে হাল ছেড়ে দিতে যাচ্ছিল। তখনই বেইলি একটি নতুন নকশা নিয়ে এলেন। কিন্তু রেমন্ড দেখল যে নতুন নকশাটি আরও বেশি, এটি আরও কঠিনও বটে। সুতরাং বেইলির আছে জাদুকরী শক্তিসম্পন্ন একটি রোবট কুকুর তৈরি করা হয়েছে। পরের দিন সকালে রেমন্ড তাকে স্কুলে নিয়ে গেল এবং নতুন প্রকল্পটি সবাইকে দেখানো হলো। এই গালগটিয়া বিশ্ববিদ্যালয়ের লোকজনকে এই সিনেমাটা বানায়নি, দেখা গেছে। সব সহপাঠী তার প্রশংসা করে। শুরু হয়েছে। ওই রোবটটিকে দেখে সবাই অবাক হয়েছিল, কিন্তু ড্যান রেমন্ডের রোবটকে চ্যালেঞ্জ করে দিয়ে এবং দুটি রোবটের মধ্যে ঝগড়া হয়েছিল। পেট কাঁপিয়ে শরীর নাড়াচ্ছে। রোবটটিও একটি ভঙ্গিতে চলছিল। সুতরাং এই ম্যাচের জন্য বেইলি একটি ব্যাঙ সামনে নিয়ে এসেছিল। এটা আনা হয়েছিল যাতে সে লড়াই করার অনুভূতিটা পেতে পারে, ঠিক যেমন সে আর ব্যাঙটা লড়াই করেছিল। রোবট দুটি একে অপরের সাথে লড়াই করল এবং এভাবেই জাদুটি ঘটল। রেমন্ডের রোবট ড্যানের রোবটকে পরাজিত করে, যার সাহায্যে সে সাহায্য পায়। পরাজিত, কিন্তু সহপাঠী। রোবট কুকুরটিকে স্পর্শ করতেই সেটি মরতে শুরু করল এবং এটি কাজ করা বন্ধ করে দিয়েছে, কিছুটা ভাঙা। সে এইমাত্র চলে গিয়েছিল। এতে রেমন্ড খুব রেগে গিয়েছিল। হয়ে গেছে, সে বেইলিকে বলেছিল যে সে খুব দুর্বল ছিল। কে রোবট তৈরি করে এবং দ্রুত সেটিকে রোবটে রূপান্তরিত করে, এটা ঠিক করতে বলা হয়েছিল। পরে বাড়ি ফেরা। তারা দুজনেই একটি খেলনার দোকানের সামনে ছিল। যখন সে পাশ দিয়ে যাচ্ছিল, সে ভেতরে যাওয়ার কথা ভাবল। চলুন দেখি বিশেষত্ব কি আছে। রেমন্ডের সাথে সাথে ভেতরে ঢুকতেই তার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। সেখানে দূরবর্তী
হেলিকপ্টার এবং খুব সেখানে অদ্ভুত নতুন ধরনের রোবট ছিল। রেমন্ড সো আমি খুশি ছিলাম যে আমি আমার উত্তেজনা নিয়ন্ত্রণ করতে পেরেছিলাম। খুঁজে পাওয়া যায়নি। তারপর হঠাৎ তার সাথে ড্যানের দেখা হয়। ঘটেছে, ড্যান বলল আমি তোমাকে দোকানে যেতে বলেছিলাম। যাওয়ার পথে আমি তাকে দেখেছিলাম, সেই কারণে সেও ফিরে এলো। সে রেমন্ডকে দোষারোপ করেছিল, তুমি ওই রোবট কুকুরটা কোথা থেকে কিনেছ? না, তুমি এটা নিজে তৈরি করনি, তাই না? রেমন্ড তার প্রশ্নগুলো এড়ানো কঠিন হয়ে পড়ছিল। সেই কারণেই সে সঙ্গে সঙ্গে দোকান থেকে পালিয়ে গেল। রেমন্ড তাকে বিচলিত দেখে বেইলি ভেবেছিল যে সে মালিককে খুশি করবে। সে তার জাদু ব্যবহার করেছিল। দোকানে সব খেলনা চুরি করার ক্ষমতা, জীবিত ছিল এবং তাদের রেমন্ডের বাড়িতে যেতে অনুমতি দিয়েছিল। আদেশ দেওয়া হলো যতক্ষণ না দোকানের মালিক বোঝেন। সে জানতে পারার আগেই সেখান থেকে সব খেলনা উধাও হয়ে গেছে। আগেই ছিল। আচ্ছা, বাড়ি ফেরার আগে রেমন্ড এবং ড্যান ভেবেছিল এটা একটা ডাইনোসরের সিনেমা, দেখা যাক। কিন্তু যখন সে সিনেমা হলে পৌঁছাল, দেখা গেল যে সব টিকিট বিক্রি হয়ে গেছে। রেমন্ড তবুও তিনি ছবিটি বানানোর ব্যাপারে জোর দিয়েছিলেন। দেখা যাক। তারপর বেইলি তার জাদুকরী শক্তি দিয়ে রেমন্ডকে সরাসরি পর্দার ভেতরে নিয়ে যাওয়া হলো। দিল। প্রবেশ করা মাত্রই রেমন্ড বুঝতে পারল যে সে একটি বড় ভুল করেছে। একটা বড় টেরেক্স ডাইনোসরটি তার পিছনে দৌড়াল। তাকে দেখে বাইরে বসে থাকা লোকজন হাসতে লাগল। পেট, আমি সিঁড়িতে বসে এসব কিছু দেখছিলাম। রেমন্ড পর্দা থেকে দৌড়ে পালায়। আমি চেষ্টা করছিলাম, কিন্তু ডাইনোসররা সে সেটা ধরল এবং খেতে যাচ্ছিল। এমন সময় পর্দার নিচের অংশে বেইলিকে তার ছোট জাহাজসহ দেখা যাচ্ছে। সে ছুটে গিয়ে ডাইনোসরটিকে আক্রমণ করল। সেটাকে পরাজিত করে পেট্রোলে পরিণত হওয়ার জন্য ফেলে রেখে গেল। দিল। এর ফলে সিনেমা দেখতে আসা লোকেরা উপভোগ করেছিল। এটাও নষ্ট হয়ে গেল। আচ্ছা, বাড়ি ফেরার পথে রেমন্ড খুব রেগে গেলাম। সে বেইলিকে বলেছিল যে আমাকে সাহায্য করতে গিয়ে তুমি আমাকে ঝামেলায় ফেলো। আপনি এটা ঢুকিয়েছেন, কিন্তু আসল অসুবিধা হলো সেটা তখনও বাকি ছিল। রেমন্ড তখন সাইকেল চালাচ্ছিল। সে পেছন থেকে একটি কণ্ঠস্বর শুনতে পেল। যখন সে ঘুরল, সেটা দেখে তার চোখ দুটো বড় বড় হয়ে রইল। অনেকগুলো খেলনা তীব্র বেগে তার দিকে ছুটে আসছে। বাড়ছিল। ভয় পেয়ে সে দ্রুত বাড়ি ফিরল। পৌঁছেছে, সে দেখল যে সব খেলনাগুলোই তার ঘরের দিকে এগোচ্ছে। তারপর সে জানতে পারল তার বাবা মাও ভ্রমণ থেকে ফিরছিলেন। হওয়ার কথা ছিল। ভয়ে সে তৎক্ষণাৎ বেইলিকে জিজ্ঞাসা করল। সব খেলনা দোকানে ফেরত পাঠাতে বলা হয়েছে। 2 ভালো ব্যাপার হলো যে বেইলি সময় মতো এসে পৌঁছেছিল। আমি সবকিছু ঠিক করে মা বাবাকে কিছু একটা দিলাম। খুঁজে পাওয়া যায়নি, নইলে এটা শুধু তার মন্ত্রোচ্চারণই হতো। এই খেলনাগুলো কোথা থেকে এসেছে? কিছুক্ষণ পর রেমন্ডের বাবা তার ঘরে ঢুকলেন এবং ড্রয়িং রুমে ডাকা হলো। রেমন্ড সেখানে গেল। দেখলাম তার জন্য একটি নতুন সাইকেল রাখা হয়েছে। বাবা আমাকে সাঁতার দলে যোগ দিতে বলেছেন। অস্তিত্বের আনন্দের মধ্যে এই পুরস্কার নিহিত। রেমন্ড ভেরি খুশি ছিলাম। সে জানত না যে তার বাবা এই সিদ্ধান্তে তিনি খুব খুশি হবেন। কিন্তু রেমন্ডকে খুশি দেখে বেইলি দুঃখ পেল। তাকে মনে হচ্ছিল বাকি সবাই মালিককে খুশি রাখছিল। আমি এটা করতে পারবো না। সেই কারণেই সে সারা রাত জেগেছিল। জেগে থেকে রেমন্ডের গণিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া। সে এটা করতে শুরু করলো যাতে পরের দিন ভালো নম্বর পেতে পারে। আশা করি আমাদের দেখা হবে। সকালে যখন বেইলি তাকে জাগিয়ে তুলল, দেখলাম রেমন্ড নিজে থেকেই উঠে দাঁড়িয়েছে। রেমন্ড, সে বলেছিল যে সে পরীক্ষা দিতে যাচ্ছে। সে উত্তেজিত কারণ যদি সে কঠোর পরিশ্রম করে। যখন আমি এই গ্রেড পেলাম, আমার বাবা মা খুব খুশি হয়েছিলেন। এটা করা হবে। যখন অধ্যাপক লু ক্লাসে বললেন যদি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণ করা হয় তাহলে সবাই শিশুরা সঙ্গে সঙ্গে লিখতে শুরু করল। কিন্তু রেমন্ড চুপচাপ বসে রইল। তার মনে হলো যে সম্ভবত উত্তর উপর থেকে নেমে আসবে। বাইরে গাছের উপর লুকানো বেইলি জানালা দিয়ে প্রশ্নটির দিকে তাকাচ্ছে। সাহায্য করার চেষ্টা করছিলাম, কিন্তু সে সময় মতো কিছুই করতে পারেনি এবং রেমন্ডের উত্তরপত্রটি খালিই রইল। সময় ফুরিয়ে আসতে শুরু করেছিল, তাই রেমন্ড ঘাবড়ে গেল। তখন সে দেখল যে সুজি প্রায় সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। বেইলি বলেছেন রেমন্ডের জাদুকরী শক্তির প্রতি সুজির জবাব কপিটি সরবরাহ করা হয়েছিল এবং সুজির শীটটি খালি ছিল। হয়ে গেছে। যখন সুজি তার খালি নোটবুকটি হস্তান্তর করল, অধ্যাপক লু সন্দিহান ছিলেন। তারপর যখন আমি রেমন্ডের কপিটা দেখলাম, তাতে সুজির নাম লেখা ছিল। এটি লেখা ছিল কারণ উত্তরগুলোর সাথে নামটি নকলও করা হয়েছিল। তখন সত্য সকলের কাছে প্রকাশিত হবে। গিয়েছিলাম সুজি তার বন্ধুর চেয়েও অনেক বেশি। সে রেগে গিয়েছিল কারণ সে তার জন্য অনেক পরিশ্রম করেছিল। এটা চুরি করার চেষ্টা করেছিল। শিক্ষকের আগে সে রেমন্ডকে শাস্তি দিতে দিতে সেখান থেকে পালিয়ে যায়। সোজা পুকুরটার দিকে গেল। কিছুক্ষণ পর বেইলি সেখানে পৌঁছাল। রেমন্ড রাগে বলেছে যে সব তোমারই দোষ। সে রেগে গিয়ে বলল যে সে আমাকে রান্না করে খাবে। আমি লাউ। বেইলি রাজি হয়
আত্মহত্যা করেন। সে তাকে শাস্তি দিতে শুরু করল। তিনি নিজেই আগুনের মধ্যে আছেন। এটা বদলে গেছে, কিন্তু যেই মাত্র সে রেমন্ডের হাতে পড়ে, যখন সে সেখানে পৌঁছাল, তার হাতটা মারাত্মকভাবে পুড়ে গেল। এই দেখে রেমন্ড বুঝতে পারল যে এই ঘি, সে পাগল। প্রতিবার এর সাহায্য নেবেন না, এখন প্রয়োজন। রেমন্ড ওই জাদুকরি ঘি খুব পছন্দ করে, প্রচুর ক্ষোভ ছিল। সে চিৎকার করে বলল যে, তুমি একটি রাক্ষস আছে, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যান, আমি তোমার মুখ দেখতে চাই না। ঠিক সেই মুহূর্তে বেইলি এর রূপ পরিবর্তন করতে শুরু করল। ধীরে ধীরে তিনি একজন সত্যিকারের হয়ে উঠলেন, এক ভয়ঙ্কর দানবে পরিণত হল। তারপর সেই জাদুকরি ঘি সত্যি বলেছিল। সে বলল যে, আমি এই রকম, আমি এমন হয়ে উঠি যেন আমার আবেগই আমার প্রভু কেন্দ্রস্থলে রয়েছে। যদি রেমন্ডের মনে এটা থাকে, যদি রাগান্বিত খারাপ চিন্তা আসে, তবে তার রূপও তৈরি হবে, পরিবর্তন হবে। এই বলে সে সেই ভয়ঙ্কর মুখটার দিকে ফিরল। আমি রেমন্ডকে অনুসরণ করতে শুরু করলাম। রেমন্ড ভয় পেয়েছিল এবং তাকে উচ্চস্বরে বললেন যে সে যেন অবিলম্বে চলে যায়। যেমন এই কথা বলা মাত্রই বেইলি তার আগের রূপে ফিরে এলো, শান্তভাবে এলো। সে রেমন্ডের কাছে ক্ষমা চায়, জিজ্ঞাসা করতে শুরু করল। সে বলল, আমাকে আরও একটি সুযোগ দাও, এটা আমাকে দাও। কিন্তু রেমন্ড এখন সেই জাদুকরি ঘিয়ের সাথে আছে। আমি অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। সে সেটা তুলে নিয়ে ফেরত দিল। সে তাকে সেই পুকুরেই ছুঁড়ে ফেলল যেখানে সে তাকে প্রথম দেখেছিল। আমি একটা বার পেয়েছি। এর কিছুক্ষণ পরেই রেমন্ড, শিক্ষক ও তার বন্ধুরা তাকে খুঁজতে সেখানে এলেন। আমরা পৌঁছে গেছি। সবাই তাকে নিয়ে চিন্তিত ছিল। মিস লু অবিলম্বে তাকে স্কুলের ডাক্তারের কক্ষে নিয়ে যান। আমি তাকে তার কাছে নিয়ে গিয়ে তার পোড়া হাতের চিকিৎসা করলাম, ব্যান্ডেজের। তিনি তাকে আরও ব্যাখ্যা করলেন যে জীবনে যা কিছু চাও তা কঠোর পরিশ্রমের মাধ্যমেই পেতে হয়। প্রতারণা করা অন্যায় এবং এটি ফলাফল সবসময় খারাপ হবে। যখন রেমন্ড বাইরে থাকে, যখন সে পৌঁছাল, দেখল তার বন্ধুরা বাইরে দাঁড়িয়ে আছে, তার জন্য অপেক্ষা করছে। সে সাথে সাথে সুজি নিল। এছাড়াও ক্ষমা চাওয়া হয়েছে। সুজি তাকে ক্ষমা করে দেয়, এটা দিয়েছে এবং আসন্ন পরীক্ষার জন্য তা বলেছে, আমি তোমাকে প্রস্তুত করে দেব। ভালো সংখ্যা, আমি আসব, তোমার জন্য চিন্তা করো না। এখন সাঁতার কাটার প্রতিযোগিতাটি মাত্র কয়েক সপ্তাহ দূরে ছিল।